আসসালামু আলাইকুম। একটা বিষয় সাধারণভাবে যদি আমরা চিন্তা করি, এই যে যুক্তরাষ্ট্রের B2 বোমারু বিমান দ্বারা যদি ইরানের পারমাণবিক স্থাপনায় যদি হামলা করা হয়, সেই ক্ষেত্রে হয়তোবা ইরান যদি যুক্তরাষ্ট্র যদি ইরানের এই পারমাণবিক বা ফোর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য যদি যুক্তরাষ্ট্র তার টেকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, এখন এই টেকটিক্যাল পারমাণবিক অস্ত্রের যেই আপনার মানে ক্ষতি বা তেজস্ক্রিয়তা বা যেই হুমকি, এবং এর সাথে যদি ইরানের যে পারমাণবিক স্থাপনা ধ্বংস করার কথা বলতেছে, ওই পারমাণবিক স্থাপনায় যদি সংরক্ষিত যে পারমাণবিক অস্ত্র বলেন বা যে পরমাণু আছে, হ্যাঁ, মানে সমৃদ্ধকরণকৃত পরমাণু, এখন এগুলো যদি সব মিলে যদি একটা সেখানে মহা বিপর্যয় তৈরি হয়, ওই বিপর্যয় থেকে কিন্তু ইরানের আশেপাশের শত্রু দেশ বলেন, মিত্র দেশ বলেন, বন্ধু বলেন বা শত্রু বলেন, কোনো দেশই বাঁচতে পারবে না। অর্থাৎ এর ঝুঁকি, এর ক্ষয়ক্ষতির পরিমাণ সকল দেশেই হবে। এখানে ইরানের পাশে তুরস্ক থেকে শুরু করে আশেপাশে সৌদি টৌদি, মানে অন্য যে সমস্ত দেশগুলো আছে, সবাই কিন্তু এর আপনার ক্ষতির সম্মুখীন হবে। এখন এই যে হুমকি, এই হুমকি থেকে শুধুমাত্র বাঁচতে পারবে ইসরায়েল, কেননা ইসরায়েল থেকে ইরানের দূরত্ব প্রায় 1000 কিলোমিটারের বেশি। এখন এই দূরত্বের ভিতরে তারা থেকে তারা নিরাপদ, কিন্তু ইরানের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে তারা একটা দেশও নিরাপদ নয় এই হুমকির জন্য, মানে এই পারমাণবিক যেই এখানে বিপর্যয় ঘটবে ওই বিপর্যয়ের জন্য। এখন যুক্তরাষ্ট্র যখন এই যে ইরানের বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নিচ্ছে বা নিবে বা হামলা শুরু করবে, তখন কিন্তু দেখা যাবে যে এই অঞ্চলের কিছু দেশ, যুক্তরাষ্ট্রের মিত্র কিছু কিছু দেশ তাদের পক্ষ থেকে ছুটে যাবে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বন্ধু হয়ে বা যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে থাকবে না। কেননা একটা কথা আছে তো, নিজের আগে বাঁচলে বাপের নাম। তাই হয়তো তারা নিজে বাঁচতে চাইবে আগে। আসলেই তো নিজে তো বাঁচতে চাইবে, কেননা যুক্তরাষ্ট্র শত শত মাইল, হাজার হাজার মাইল দূর থেকে আইসা এখানে যুদ্ধ করতেছে, যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে না। ইরান হাজার হাজার মাইল দূরের থেকে আইসা এখানে যুদ্ধ করে, ইরানেরও ক্ষতি হবে না। কিন্তু ইরানের পাশে ইসরায়েল হাজার হাজার মাইল দূর থেকে আইসা ইরানের যুদ্ধ করতেছে। এখন এখানে পারমাণবিক বিপর্যয় হলে ইসরায়েলের ক্ষতি হবে না। এখানে ইরানের পাশে আছে ইরাক আছে, লেবানন আছে, মানে কাছা ইরাক, তারপর হচ্ছে কি আপনার আরও অন্য যে সমস্ত দেশগুলা, কাতার, কুয়েত মুয়েত, এই সমস্ত দেশগুলা, এখন এদের ক্ষতি হবে। এখন এই সমস্ত দেশগুলো তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবে। এখন এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও তারা যুদ্ধ ঘোষণা করতে পারে। এখন যদি সেটা হয়, এটা ইরানের জন্য সুবিধাজনক হবে, কেননা এই পারমাণবিক প্রকল্প নষ্ট হওয়ার আগে বা ভাঙার আগে বা ধ্বংস করার আগে যদি জোটবদ্ধভাবে সকল দেশগুলা দাঁড়াইতে পারে, তাহলে হয়তোবা এখানে এই বড় ধরনের বিপর্যয় থেকে এই অঞ্চল রেহাই পাবে। আর গতকালকে যে ওআইসি তুরস্কের রাজধানী, মানে তুরস্কের ইস্তাম্বুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের একটা সম্মেলন হয়েছে। উক্ত সম্মেলনে এই যখন চলাকালীন সময়ে তখন ইসরায়েল এই যে ইরানের ভিতরে ব্যাপক হামলা পরিচালনা করছে। পাল্টা জবাব হিসেবে ইরান যতটুকু পারছে তার সক্ষমতা অনুযায়ী ততটুকু হামলা পরিচালনা করছে ইসরায়েলের বিরুদ্ধে। এখন এই ক্ষেত্রে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। গতকালকেও ইরানের একজন পারমাণবিক বিজ্ঞানী এবং আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইসরায়েল হত্যা করতে সক্ষম হয়েছে। আর গতকালকে একটা খবর, যেটা আমেরিকান বিভিন্ন মাধ্যমগুলোতে আসছে, যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার উত্তরসূরি হিসেবে 3জন উত্তরসূরি এখানে নির্বাচন করে গেছেন। এখন 3জন উত্তরসূরির ভিতরে তার ছেলে নেই, এটা অনেকে বলছেন। এখন এই উত্তরসূরিদের বিষয়ে যথাযথ অথেন্টিক কোনো সোর্স এই যে আমেরিকার পত্রিকাগুলো দিচ্ছে না বা দিতে পারেনি। এখন তারা হয়তো এটা দ্বারা কেন এরকম খবরগুলো তারা প্রচার করতেছে, এখানে হয়তো ইরানের যে সমস্ত বন্ধু রাষ্ট্র বা বন্ধু যে সমস্ত প্রক্সি গ্রুপগুলো আছে বা ইরানের সরকারের পক্ষে যে সমস্ত জনবলগুলো আছে, তাদের মন ভেঙে দেওয়ার জন্য হয়তো বা তারা এটা পরিকল্পনা মাফিক করতে পারে।
কেননা এখানে তারা এটাই বুঝাইতে চাচ্ছে যে দেখো তোমাদের ধর্মীয় নেতাই এখানে যে এত নিরাপদ এত কিছু, তারপরও সে নিজেই হত্যার জন্য বা তাকে মেরে ফেলবো এই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন তোমরা কেন এই সরকারের বিরুদ্ধে দাঁড়াইবা, মানে আমাদের বিরুদ্ধে দাঁড়াইবা, সুতরাং তোমরা তো আমাদের আরও সহজ লক্ষ্যবস্তু, এরকম হয়তো বা। এখন যেটাই হোক, ইরানের সাথে যে ইউরোপীয় যে পররাষ্ট্রমন্ত্রীদের একটা সম্মেলনের কথা আমরা গতকালকে বলেছিলাম সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে, সেখানে এই যে সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি কথা বলেছেন যে তোমরা আমাকে যে কথা বলার জন্য এত দূরে ডেকে আনছো, আসলে এই কথা তোমরা টুইটারে বলে দিলো বা একটা টুইট করলো হয়তো আমরা সেখান থেকে দেখে নিতাম। কেননা তোমরা বলতেছো যে আমাদেরকে আপনার 2% বা 1% পরমাণু সমৃদ্ধকরণের কথা বা 0%-এ নিয়ে আসা, আসলে এটা এই 0%-এ নিয়ে আসা মানে আমার মানে নিজে আত্মহনন করা আর কি। এখন আসলে এটা আমার দ্বারা সম্ভব না, আমাদের দ্বারা সম্ভব না। কেননা এখানে এই যে 0%-এ নিয়ে আসা মানে আত্মসমর্পণ করা এবং মানে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারা। সুতরাং এই নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে আমরা পারবো না। আর ইসরায়েল যেই আমাদের বা ইরানের যেই সমস্ত বেসামরিক লোকদেরকে হত্যা করেছে, তাদের এই রক্তের দাগ এখনও শুকায়নি। তাদের এই রক্তের সাথে বেইমানি করে ইরান পশ্চিমাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসতে পারে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকালকে যে জেনেভাতে যে সম্মেলন হয়েছে সেখানে বলে আসছেন। এখন এই যে সেখানকার অবস্থা, এখানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা চাচ্ছে যদিও যে একটা এখানে আলোচনা হোক, আলোচনায় বসুক, একবারে তারা হামলা করবে ইরানের প্রতি, অন্যদিকে আবার আলোচনা চাচ্ছে। এটা তাদের কৌশল, কিন্তু ইরান সেই ফাঁদে এখনও পা দিচ্ছে না। ইরান তার সামর্থ্য এখনও দেখিয়ে যাচ্ছে। তাই ভালো থাকবেন সবাই। ইরানের প্রতি শুভকামনা রেখে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করলাম। আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম এবং টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।